আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আর্টিকেল বা রিসার্চ পেপার ডাউনলোড করা যায়। আর আজকে মূলত আমরা ট্রাই করব যে একটা আর্টিকেল আপনি ডাউনলোড করলেন, বাট এটাকে তো লিখতে হবে, রাইট? এটা কিন্তু আমাদের মেইন কাজ। আমরা যদি পুরো কোর্সটার একদম সেন্টার পয়েন্ট যদি বলি, তাহলে কিন্তু এটাই পেপার রাইটিং করা, তাই না? তো পেপার চাইলে তো রাইটিং করতে পারবো না, পেপারের জন্য ইনফরমেশন খুঁজতে হবে, সেটাকে ডাউনলোড করতে হবে, প্রিপেয়ার করতে হবে, বা রিসার্চের কাজ শুরু করার জন্য রিসার্চ টপিক সিলেকশন করতে হবে। তাই প্রত্যেকটা বিষয় আমরা কভার করেছি। আজকে হচ্ছে আমাদের সেই ক্লাসটা যেটা আমাদের কোর্সের একদম মেন পয়েন্ট যদি বলি এটা। একটা রিসার্চ পেপার আপনি লিখতে চান, ওকে, আমি একটু বলি আপনাদেরকে, রিসার্চ পেপার লেখা আর আর্টিকেল লেখা দুইটা সেম। আর্টিকেল যদি বোঝান আপনি রিসার্চ পেপার বা লিটারেচার রিভিউ, তাহলে এটার মিনিং হচ্ছে সেম। বাট ডকুমেন্টেশন লেখা বা কোনো ম্যাগাজিন লেখা, নিউজ পেপার লেখা, কোনো গল্প লেখা, এইটার সাথে রিসার্চ পেপারের লেখার একটা পার্থক্য আছে। কারণ কি, আপনি যখন একটা গল্প লিখবেন বা একটা ম্যাগাজিন লিখবেন, ওইটার রিসোর্স যদি ভুলও হয়, খুব একটা প্রবলেম হওয়ার কথা না। কিন্তু আপনার রিসার্চ পেপারের কোনো একটা ইনফরমেশন যদি ভুল হয়, এটা অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, একটু বলি। সাপোজ আপনি একটা মেথড ফলো করে গবেষণাটা করেছেন, করে আপনি একটা রেজাল্ট পেয়েছেন আপনি আপনার ল্যাবে। এটার মানে হচ্ছে আমিও যদি ঠিক সেম প্রসিডিওর ফলো করি, সেম মেথড ফলো করি, সব কিছু যদি সেম ইউজ করি, তাহলে আমারও ঠিক সেম রেজাল্ট পাওয়ার কথা। এটাকে বলা হয় রিপ্রোডিউসএবিলিটি। ওকে, অর্থাৎ একজন গবেষক সে তার ল্যাবের ভিতরে যে কাজটা করেছে, ঠিক সেম প্রসিডিওর যদি অন্য আরেকজন গবেষক তার ল্যাবও করে, তাহলে সেম রেজাল্ট পাওয়ার কথা। যদি আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের রিসার্চটা ভ্যালিডেট। ওকে, অর্থাৎ আমাদের রিসার্চটা ঠিক আছে। এখন এটা কেন গুরুত্বপূর্ণ? যেমন ধরেন যে আমাদের কি জয়েন হয়েছে, একটা সাউন্ড শুনলাম একটু আগে। ওকে, সাপোজ আমি আমার ল্যাবের মধ্যে একটা কাজ করলাম, সো কাজটা করে পেপারটা পাবলিশ করলাম, খুব ভালো কথা। এখন অন্য আরেকজন গবেষক ঠিক সেম কাজটাই করতে যাবে, বাট একটু অ্যাডভান্স লেভেলের। সে আমার থেকে কিছু আইডিয়া নিল, আমার পেপার পড়লো, কিছু আইডিয়া নিল, দেখলো আমি কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, আমরা কোন কোন স্যাম্পল ইউজ করেছি, কোন কোন স্ট্যান্ডার্ড ইউজ করেছি, কোন মেথড ফলো করেছি, কোন কোন হচ্ছে রিয়েজেন্ট ইউজ করেছে। এখন এখানে যদি আমি কোনো মিস্টেক করি বা আমি যদি কোনো ভুল করি, তাহলে তার রিসার্চটা কিন্তু ভুল হবে, কারণ সে কিন্তু আমার থেকে ইনফরমেশনটা নিয়েছে। এটার উপর ভিত্তি করে সে কিন্তু তার যে কম্পোনেন্ট আছে বা কাজ করার জন্য সাবস্টেন্স আছে, সেগুলোকে পারচেস করেছে। এখন আমার ভুল করা মানে হচ্ছে তারও কিন্তু অটোমেটিক্যালি ভুল হয়ে যাওয়া। আমি হয়তো পেপারটা করে পাবলিশ করে ফেলেছি, এক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট ছিল খুবই ছোট, কিন্তু আমার এইটার উপর ভিত্তি করে অন্য আরেকজন প্রফেসর, সাপোজ আমি এটা করেছি চায়নাতে বসে, তিনি হয়তো এটাতে করবে ইউকেতে বসে, ওকে, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে। এখন তিনি এই কাজটা করার জন্য তার ফান্ড আছে হচ্ছে $10 মিলিয়ন। ওকে, ধরে নিচ্ছে আমরা ইউকেতে, বা যদি পাউন্ডে বলি। এখন ঠিক সেম কাজটা উনি করতে গেলে তার তো ফান্ড অনেক বেশি থাকবে, সে এক্ষেত্রে অনেক বেশি পরিমাণ অনেক কিছু পারচেস করবে, অনেক কিছু করবে। আমার এখানে ভুল হওয়া মানে তার একটা বিশাল বড় কিন্তু ভুল হয়ে যাওয়া, রাইট? কারণ তিনি এটার জন্য পারচেস করবে, মেশিন সেট আপ করবে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে ফর রিসার্চ ওয়ার্ক। দ্যাট মিনস আমার কাজের রেফারেন্সটা তিনি ইউজ করলো তার কাজের জন্য, আমার কাজটা ভুল হওয়ার কারণে তার কাজটা অটোমেটিক ভুল হয়ে যাবে। ঠিক সেমভাবে আমার কাজটা যদি সঠিক হয়, তার কাজটা কিন্তু সঠিক হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু আপনি যদি কোনো ম্যাগাজিন দেখেন বা কোনো ওয়েবসাইট, উইকিপিডিয়া, এই জায়গা থেকে যখন কোনো ইনফরমেশন নেই, ওইটার উপর ভিত্তি করে কিন্তু কেউ কোনো রিসার্চ করে না।
ওইটাতে যদি ভুলও হয় তাও কিন্তু খুব একটা প্রবলেম হয় না, হয়তো একটা ইনফরমেশন ভুল হয়েছে এখানে, কিন্তু ইনফরমেশন ভুল হওয়া মানে কিন্তু এইটা না যে তার অনেক টাকা লস হয়ে যাবে। বাট রিসার্চের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। একজন রিসার্চার সে যদি ভুল করে, তার রেফারেন্সে যখন অন্য আরেকজন রিসার্চের কাজ শুরু করবে, তার ওইখানে ভুল আর পসিবিলিটি কিন্তু থাকবে। কারণ আমরা কি জানি যে যখন কোনো একটা রিসার্চ গ্যাপ আমরা খুঁজে বের করি, আমাদের রিসেন্ট যে পাবলিকেশন আছে সেইগুলোকে কিন্তু পড়তে হয়। ওগুলোকে যখন আমরা পড়ব, ওই জায়গা থেকে রিসার্চ গ্যাপ খুঁজে বের করব যে আমি ফিউচারে কী নিয়ে কাজ করব। ওকে, সেই জন্য রেফারেন্স পেপারে যদি ভুল থাকে, তাহলে এইটা থেকে যারা ইনফরমেশন নিয়ে কাজ শুরু করবে তাদের পেপার অটোমেটিক্যালি ভুল হয়ে যাবে। দ্যাটস ওয়াই রিসার্চ পেপার বা আর্টিকেল এইটার সাথে অন্য কোনো কিছু মেলানো যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, একটা পেপার যখন আমরা পাবলিকেশন করি, এটা কিন্তু আর চেঞ্জ হয় না, এটা কিন্তু চেঞ্জ করা যায় না। যদি পেপারের মধ্যে কোনো ভুল থাকে, তাহলে ওইটাকে করিজেন্ডাম পাবলিকেশন বা কারেক্টেড ভার্সন হিসেবে আমরা আরেকটা পাবলিকেশন করি। তবে প্রিভিয়াস যেটা ভুল আছে ওইটাও থাকে, কারেক্টেড যেটা ভার্সন ওইটাও থাকে, দুইটাই থাকে। অর্থাৎ আপনি যদি ভুলটাতে আগে চলে যান, তাহলে ওপরের দিকে লেখা থাকবে এটার কারেক্টেড ভার্সন আছে, তো ওইখানে ক্লিক করলে হাইপারলিঙ্ক করা থাকে, অটোমেটিক্যালি যে আপডেটেড ভার্সন পাবলিশ হয়েছে ওইখানে আপনাকে নিয়ে যাবে। বাট এমনি যদি কোনো ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেন, কোনো ম্যাগাজিন হতে পারে, স্টোরি হতে পারে, নিউজ পেপার হতে পারে, ওয়েবসাইট হতে পারে, উইকিপিডিয়া হতে পারে, সেখানে কিন্তু এরকম কোনো কিছু থাকে না। অর্থাৎ ওইটা ভুল হলো কিছু না, সঠিক হলো কিছু না। বাট রিসার্চ পেপারের ক্ষেত্রে সঠিক ভুল এটা ম্যাটার করে, কারণ এটার সাথে একজন গবেষক, একজন রিসার্চার, একজন সায়েন্টিস্ট, একজন প্রফেসর, একজন সুপারভাইজার, একজন রিসার্চ স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার্স স্টুডেন্ট, তাদের এখানে শ্রম থাকে, সময় থাকে, তাদের এখানে টাকা ইনভেস্ট করা থাকে, তাদের ড্রিম থাকে, অনেক কিছু এর ভিতর কিন্তু ইনভলভ থাকে। এরপর এইটার মাধ্যমে তারা ফান্ড নিয়ে আসে, তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, পিএইচডি যারা করেছে তারা তাদের পিএইচডির জন্য ডক্টরেট ডিগ্রি পায়। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু এটার সাথে রেলিভেন্ট। ওকে, দ্যাটস ওয়াই অন্য কোনো পেপার আর রিসার্চ পেপার দুইটা কখনোই সেম না, দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। এই বিষয়টা আমাদের একটু মনে রাখা লাগবে। সো ধরে নিচ্ছে এটা আমরা ভালো মতো বুঝতে পেরেছি। তার মানে আমরা যখন একটা রিসার্চের কাজ করি, আমাদের একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করতে হয়, একটা স্ট্রাকচার ফলো করতে হয়, ওইটা ফলো করে লিখতে হয়। এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা অলমোস্ট সব সায়েন্টিস্ট, সব রিসার্চার, প্রফেসর, সুপারভাইজার তারা এটাকে ফলো করে। অন্যদিকে রিসার্চ পেপার ছাড়া যা আছে ওইটা আপনার নিজের উপর, আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে লিখতে পারেন, ওইটার জন্য কেউ আপনাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে না। ওকে, তার মানে আমরা রিসার্চ পেপারের সাথে অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট একটা ডিফারেন্সিয়েট করেছে। রিসার্চ পেপারের মধ্যে আমরা যখন কোনো একটা ইনফরমেশন লিখি, ইনফরমেশনের জন্য রেফারেন্স উল্লেখ করতে হয়, যেটা অন্য কোনো ক্ষেত্রে উল্লেখ করতে হয় না। যাক, এরকম বেশ কিছু আরও বিষয় আছে, যখন আমরা কাজ করব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বুঝতে পারবো। এখন কথা হচ্ছে, আমাদের মেন কাজ হচ্ছে রিসার্চ পেপার কীভাবে লিখতে হয় বা একটা আর্টিকেল কীভাবে লিখতে হয়, যেটা আমরা পরবর্তীতে জার্নালে পাবলিকেশন করব। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। যেহেতু এটা আমরা চাই একটা জার্নাল পাবলিকেশন করব, দ্যাটস ওয়াই উই নিড টু মেনটেন এ ফরম্যাট। ওকে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমাদের মেনটেন করতে হবে। যেমন ধরেন যে আমরা যখন একটা রিসার্চ পেপার লিখি, লেখার জন্য একটা ফরম্যাট আছে, এটা আমরা একটু পর দেখাবো। আর এই ক্ষেত্রে আমরা বেশ কিছু সফটওয়্যার ইউজ করি যাতে আমাদের কাজটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি নির্ভুল হয়, একটা ফরম্যাটে জিনিসটাকে আমরা করতে পারি, ভুল বা এরর যে মিস্টেকগুলোকে মিনিমাইজ করতে পারি, কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে পারি। এর জন্য আমরা বেশ কিছু সফটওয়্যার ইউজ করি। এটা অ্যাকচুয়ালি অ্যাসেনশিয়াল, আপনাকে এটা করতেই হবে। আপনি যদি না করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। প্রথম যে সফটওয়্যার আছে এটা হচ্ছে বায়োরেন্ডার সফটওয়্যার। এর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের বায়োলজিক্যাল ফিগার ড্র করতে পারেন। বায়োলজিক্যাল ফিগার বলতে আমরা কি বুঝি? বুঝি হচ্ছে যেটা
হিউম্যান বডি রিলেভেন্ট বা কোনো প্রাণী রিলেভেন্ট, এই ধরনের কোনো একটা কিছু। যেমন এটা হতে পারে চোখ, নাক, গলা, পেট, লিভার, কিডনি, এনিথিং এলস। বায়োলজিক্যাল ফিগার ড্র করতে পারেন। সেকেন্ড হচ্ছে এন্ড নোট সফটওয়্যার। এটা দিয়ে হচ্ছে রেফারেন্সিং করবেন। রেফারেন্সিংটা কি? যখন আপনি কোনো জায়গা থেকে ইনফরমেশন নেবেন, যেই জায়গা থেকে ইনফরমেশন নিলেন তার একটা ক্রেডিট দেওয়া। আপনাকে বলে দিতে হবে যে আমি এই জায়গা থেকে ইনফরমেশনটা নিয়েছি, ওকে, এটা বলে দিতে হবে। তো তার রেফারেন্সটা উল্লেখ করা, এটা কীভাবে উল্লেখ করবেন? একটা সফটওয়্যারের মাধ্যমে উল্লেখ করবেন। এটা হচ্ছে এন্ড নোট সফটওয়্যার। এরপর হচ্ছে গ্রামারলি সফটওয়্যার, এর মাধ্যমে গ্রামার কারেকশন করতে পারবেন আপনারা। এরপর হচ্ছে টার্নটিন সফটওয়্যার, এর মাধ্যমে যে কোনো ধরনের লেখা এটাকে আপনারা প্লাগারিজমটাকে ফ্রি করতে পারেন, মানে চেক করতে পারেন। আপনাদের একটু বলে দিই, প্লাজারিজম অ্যান্ড সিমিলারিটি দুইটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। প্লাজারিজম মানে হচ্ছে চৌর্যবৃত্তি, বা ভালো বাংলা যদি বলি চুরি করা। অর্থাৎ অন্য একজন একটা পেপার লিখেছে, আপনি যদি তার থেকে ওই পেপারটা, তার থেকে যদি কনসেপ্ট নেন, অথবা সে যে ফিগারটা ইউজ করেছে হুবহু সেই ফিগারটা আপনি যদি নেন, বা তিনি যে ইনফরমেশনটা ইউজ করেছেন ঠিক সেম ইনফরমেশন যদি আপনি আপনার পেপারের মধ্যে ইউজ করেন, সেক্ষেত্রে প্লাজারিজম হওয়ার পসিবিলিটি আছে, বা এটা হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা রিসার্চ কিন্তু নোবেল হয়, অর্থাৎ নোবেলিটি থাকতে হয়, নতুনত্ব থাকতে হয়, যাতে রিসার্চের মধ্যে রিপিটেশন না আসে। ওকে। আর সিমিলারিটি কি? সিমিলারিটি বলতে বোঝাচ্ছি যে টেক্সট নর্মালি যদি মানে সিমিলার থাকে, অর্থাৎ একটা পেপার থেকে আপনি অনেক বেশি পরিমাণ ইনফরমেশন নিয়েছেন, যার কারণে বলা যাচ্ছে যে সিমিলারিটি অনেক বেশি। এটা তুলনামূলক কিছুটা কম খারাপ প্লাজারিজম থেকে। ওকে। সো এই প্লাজারিজম বা যদি বলি সিমিলারিটি, এটাকে চেক করা যায় একটা সফটওয়্যার দিয়ে, এটাকে বলে টার্নটিন সফটওয়্যার। এরপর হচ্ছে কুইলবোট। কুইলবোটটা হচ্ছে প্যারাফ্রেজিং একটা টুল বা একটা ওয়েবসাইট বা সফটওয়্যার, যার মাধ্যমে আমরা প্যারাফ্রেজিং করতে পারি। প্যারাফ্রেজিং বলতে কি বোঝায়? প্যারাফ্রেজিং হচ্ছে রিরাইট করা, অর্থাৎ একজনে একটা কথা লিখেছে, আপনি ওই কথাটাকে নিজের ভাষায় লিখবেন, অর্থটা সেম থাকবে, মিনিংটা সেম থাকবে, বাট এইটার স্ট্রাকচার ডিফারেন্ট হবে। যেমন একজনে যদি একটা কথা বলে অ্যাক্টিভ ভয়েসে, আপনি এটা বলবেন প্যাসিভ ভয়েসে। সে যদি বলে প্যাসিভ ভয়েসে, আপনি বলবেন এটা অ্যাক্টিভ ভয়েসে। বিষয়টা এরকম। অথবা একজন যদি বলল যে গুড, আপনি যদি বলেন এটা বেটার, তার মানে কি বললেন আপনি এখানে একটা চেঞ্জ করে দিলেন। ওকে। বা একজনে বললো হচ্ছে ইনক্রিজ, ইনক্রিজ মানে হচ্ছে মানে বৃদ্ধি করা, আপনি এখানে বলতে পারেন এনহেন্স, এনহেন্স মানে হচ্ছে বৃদ্ধি করা। এই যে আপনি সিনোনিমস ইউজ করলেন, এটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার প্যারাফ্রেজিংটা হয়ে যাবে। এটা তো আপনি নিজে নিজে করবেন না, কারণ নিজে নিজে করলে এটা অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনি একটা টুল ইউজ করবেন, দিস ইজ কল্ড কুইলবোর্ড। আর এই টুলটা যখন আপনি ইউজ করবেন, এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, যে ওইটা আমরা ডিটেলসে দেখাবো কিছুক্ষণ পরে, বা আজকের ক্লাসে বা হয়তো অন্য ক্লাসে। বা একজনে যদি বলে যে সিম্পল সেন্টেন্স, আপনি সেটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে পারেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মিনিংটা সেম থাকবে বাট স্ট্রাকচারাল ডিফারেন্ট। যাক, এগুলো আমরা ডিটেলসে দেখাবো। এরপর হচ্ছে কেমড্রো সফটওয়্যার। কেমড্রো সফটওয়্যারটা আসলে কি? কেমড্রো সফটওয়্যার দিয়ে আপনি যে কোনো ধরনের কেমিক্যাল স্ট্রাকচার ড্র করতে পারেন। যেমন বেনজিন একটা রিং, এটা আপনি কীভাবে ড্র করতে পারেন? কেমড্রো দিয়ে ড্র করতে পারেন। ওকে। এরপর হচ্ছে গ্লুকোজ বলেন, ল্যাকটোজ বলেন, যে কোনো ধরনের কেমিক্যাল স্ট্রাকচার আপনি সেটা ড্র করতে পারবেন কেমড্রো সফটওয়্যার দিয়ে। মোটামুটি এই 6টা সফটওয়্যার সম্পর্কে যদি আমরা জানি বা আমরা যদি শিখতে পারি, সেক্ষেত্রে খুব ইজিলি একটা পেপারকে আমরা রেডি করতে পারবো অ্যাজ নর্মাল। ওকে। আপনি যদি এক্সপার্ট হতে চান, সেক্ষেত্রে আপনাকে হয়তো বেশ কিছু সফটওয়্যার জানতে হবে। অনেকগুলো সফটওয়্যার আছে, তার কিছু অল্টারনেটিভ সফটওয়্যার ইউজ করা যেতে পারে, লাইক এননোট সফটওয়্যার। এর পরিবর্তে আপনি চাইলে ম্যান্ডেল ইউজ করতে পারেন, চাইলে জুটের ইউজ করতে পারেন, তবে আমরা রেকমেন্ড করি এননোট সফটওয়্যার, কারণ এটা অনেক বেশি সহজ, অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে আমাদের কাছে। কারণ 2021 সালে যখন আমরা কাজ শুরু করি, আমার মনে আছে তখন আমরা ম্যান্ডেল ইউজ করতাম, বাট এরপর আমরা কিছুদিন ওইটা করেছে, প্রায় 1 বছর বা 1.5 বছরের মতো, দেন আমরা শিফট করেছি এননোট সফটওয়্যার। এটা ফ্রিতে ইউজ করা যায়, ক্র্যাক ভার্সন আছে, সো এটা খুব ভালো সফটওয়্যার। বাট আপনি যদি চান যে জুটার ইউজ করবেন, অথবা এন আরেকটা কি জানেন সফটওয়্যার মেন্ডেলি যেটা ইউজ করবেন, আপনি চাইলে এটা করতে পারেন।
এরপর বায়োরেন্ডার সফটওয়্যার অল্টারনেটিভ অনেক আছে, তবে সবচেয়ে ভালো হচ্ছে বায়োরেন্ডার সফটওয়্যার। এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, আপনি যদি চান এটা ইউজ করতে পারেন, বা প্রিমিয়াম আর অনেক সফটওয়্যার আছে ওগুলো ইউজ করতে পারেন, তবে আমি রেকমেন্ড করি অলওয়েজ বায়োরেন্ডার ইউজ করার জন্য। এরপর গ্রামারলি সফটওয়্যার খুবই ভালো একটা সফটওয়্যার, এটাতে গ্রামার কারেকশন করা যায়, এছাড়া আর অনেক সফটওয়্যার আছে গ্রামার কারেকশন করার জন্য। এরপর টার্নিটিন সফটওয়্যার খুব ভালো একটা সফটওয়্যার টু চেক দ্য সিমিলারিটি। এছাড়াও কিন্তু আর অনেক সফটওয়্যার আছে, যেমন আইথেন্টিক একটা সফটওয়্যার আছে, এটা খুব ভালো, এটা টার্নিটিন থেকে আর অ্যাডভান্সড। আপনি চাইলে দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে রেকমেন্ড করি আমি টার্নিটিন এটা ইউজ করার জন্য, কারণ ওইটা আরও অনেক বেশি অ্যাডভান্স। ওইটা ছোটোর থেকে ছোটো বিষয় ধরতে পারে, সো ওইটা দিয়ে যদি আপনি করতে চান খুব ঝামেলা হয়ে যাবে, সো দরকার নেই। টার্নিটিন দিয়ে যেহেতু কাজ হয়ে যাচ্ছে, সো এটা করা হচ্ছে বেটার। এরপর কুইল বোর্ড সফটওয়্যার, এটা খুব ভালো। এছাড়াও আপনি স্পাইন বোর্ড আছে একটা সফটওয়্যার অল্টারনেটিভ, এছাড়া আর অনেক আছে, অনেক পেয়ে যাবেন। আপনার প্যারাফেজার আছে, রিরাইটার, এরকম অনেক সফটওয়্যার আছে, এআই আছে, ওগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে, বাট আমি রেকমেন্ড করি না। আমি অলওয়েজ রেকমেন্ড করি কুইল বোর্ড, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, সবাই ইউজ করে, আর এটা কোনো টর্চার প্যারাফেজ দেয় না, এক্সিট ওয়ার্ডের খুব রিলেটেড ওয়ার্ড তারা দেয়, সাজেস্ট করে, সো ইট ক্যান বি বেস্ট অপশন ফর ইউ। এরপর হচ্ছে কেমডো সফটওয়্যার, আপনি এটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো সফটওয়্যার টু ড্র দ্য কেমিক্যাল স্ট্রাকচার, ওকে। বাট আপনি যদি চান ইউ ক্যান ইউজ দ্য ডিফারেন্ট সফটওয়্যার ইনস্টেড অফ দিস। এই হচ্ছে সফটওয়্যার যেগুলো আপনি নর্মালি ইউজ করবেন টু রাইট ইউর পেপার। এখন কথা হচ্ছে যে এই সফটওয়্যারগুলো যদি আপনি ইউজ করেন, আপনার কাজের সময় কম লাগবে, কাজের ভুল কম হবে, কাজের কোয়ালিটি অনেক বাড়বে, ওকে। এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করেন। বাট আপনি যদি সেই ট্রেডিশনাল প্রসেস অনুযায়ী নিজে নিজে করতে চান, 100% ভুল হবে। এগুলো দা করলেও ভুল হবে, বাট আপনাকে পরে চেক করতে হবে। তবে যেহেতু সফটওয়্যার করবে, সফটওয়্যার স্মার্ট আমাদের থেকে, এটা আমরা সবাই জানি। আর প্রত্যেকটা সফটওয়্যার এখন ডে বাই ডে খুব আপডেট হচ্ছে, এরা খুব ভুল কম করে। ওরা যদি ভুল করে 1%, আমি যদি লিখি আমি করব হচ্ছে 80 থেকে 90% ভুল। তার মানে বুঝতে পারছি ওদের একটা কাজ করতে লাগে যদি 10 সেকেন্ড, আমাদের লাগবে এটা 3 ঘন্টা থেকে 5 ঘন্টা। দ্যাটস ওয়াই অলওয়েজ রেকমেন্ড থাকবে এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে এগুলো ইউজ করবেন। এখানে যেগুলো বলা আছে এগুলো স্ট্যান্ডার্ড, আপনি এগুলো ইউজ করবেন। যাই হোক, আমরা এই সফটওয়্যারগুলো সম্পর্কে একটু জানবো। আজকে আমরা জাস্ট কয়েকটা দেখব। প্রথম দেখব হচ্ছে এননোট সফটওয়্যার, এটাতে কিভাবে হচ্ছে রেফারেন্সিং করা যায়, আর হচ্ছে কুইল বোর্ডটা দেখব, আর তার পাশাপাশি হচ্ছে গ্রামালিটা দেখব। আর বায়োরেন্ডারের জন্য আমাদের প্রিভিয়াস লেকচার আছে, ওইটা আপনারা চাইলে ফলো করতে পারেন। কুইল বোর্ডের জন্য আছে প্রিভিয়াস লেকচার, একদম সিম্পল, অনেকগুলো লেকচার আছে, আমি গ্রুপে দিয়ে দিব। ওগুলো অনেক সময় করে নিয়ে হচ্ছে মেক করা হয়েছিল, ওগুলো যদি দেখেন ওগুলো অনেক বেশি বেটার হবে। কারণ টার্নিটিনের এটার যে প্রিমিয়াম ভার্সনটা আপাতত আমার কাছে নেই, আজকে প্রায় 7-8 মাস হয়ে গেছে আমি টার্নিটিন এটা ইউজ করতে পারি না প্রিমিয়ামটা। সো আমি আমার প্রফেসরকে পাঠাইলে উনি হচ্ছে আমাকে চেক করে এটা পাঠান। আর বায়োরেন্ডারটা আমি ইউজ করি, বাট এটা আপাতত ঢুকতে পারছি না, সো প্রবলেম নেই, এগুলো ম্যানেজ করা যাবে সব কিছু। আমরা হচ্ছে তাহলে একটু শুরু করি আর্টিকেল রাইটিং, ওকে। আর্টিকেল রাইটিং আমরা এখন দেখব। দেখার জন্য আমাকে একটু কাইন্ডলি বলেন তো, আমরা ইনফরমেশন খোঁজার জন্য কোথায় থেকে আমরা খুঁজবো, কোন কোন জায়গা থেকে ইনফরমেশন খুঁজে বের করবো আমরা, কার মনে আছে এটা? যে গুগল স্কলার আছে, পাবমেড, ওকে, থ্যাংক ইউ। অনেকগুলো আছে, রাইট। তো আমি বলেছি আপনি যদি একটা ইউজ করেন তাহলে সেটা কি ইউজ করবেন? গুগল স্কলার। এবার আপনাকে যে যাই বলুক মানুষের কথা শোনা দরকার নাই, আমি যেটা বলতেছি আপনাদেরকে এটাই শোনেন, এটা আপনাদের জন্য অনেক বেশি সেফ হবে, ওকে। কিভাবে সেভ হবে কি হবে না হবে ওইটা যখন কাজ করবেন তখন বুঝে যাবেন, কারণ এটা ইউজ করলে আমরা অনেক বেনিফিট পাই, অনেক বেনিফিট যেটা নর্মালি অন্য জায়গা থেকে আমরা পাই না। আর নর্মালি সবাই এটা ইউজ করে, প্রায় আপনি যদি বলেন যত রিসার্চার আছে ওয়ার্ল্ডের মধ্যে, তাদের মধ্যে থেকে প্রায় 95 থেকে 98% হয়তো আপনি পাবেন গুগল স্কলার ইউজ করে। এটা আমার প্রেডিকশন, এটা কোনো ডাটা না, সো এটাকে 100% ধরার কোনো কারণ নাই, এটা সঠিক। তবে আমার প্রেডিকশন প্রায় 100%-এর ভিতরে 98% বা 99%, হয়তো 100% হবে, কয়েকজন থাকতে পারে।
তাদের হয়তো রিজনাল বেশ কিছু ঝামেলা থাকতে পারে যে হয়তো গুগল স্কলার সাপোর্ট করে না। যেমন আমাদের এই চায়নাতে হচ্ছে গুগল স্কলার এগুলো কোনো কিছু সাপোর্ট করে না, দ্যাটস আমাদের ইউজ করতে হয়, আপনার ভিপিএন ইউজ করতে হয়। ওকে, সো এগুলো ছাড়া মানে সবাই, বাট এখানেও যারা আছে তারাও কিন্তু ভিপিএন ইউজ করে গুগল স্কলার ইউজ করে, কারণ এটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আর এখানে অনেকগুলো বেনিফিট আছে যেটা অন্য কোথাও নর্মালি পাওয়া যায় না, আর এটা সবচেয়ে ইজি, সবচেয়ে সহজে করা যায়। যাই হোক, আপনাদেরকে আমি একটু দেখাই যে কিভাবে একটা আর্টিকেল স্ট্রাকচার হয়, একটা আর্টিকেল কিভাবে লিখতে হয়, আর সফটওয়্যারগুলো আমাদের কিভাবে হেল্প করে। আমাকে একটা টপিকের নাম বলেন তো কাইন্ডলি, আপনারাই আমাকে বলেন, সো ওইটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো একটা টপিকের নাম বলতে পারেন। ইউএস ইসরায়েল ভার্সেস ইরান ওয়ার। আমরা কোনো পলিটিক্স হচ্ছে কোনো কিছু সার্চ না করি, কারণ আচ্ছা আমরা হচ্ছে একদম সহজ একটা টপিক সার্চ করি। কি সার্চ করা যায়? আমি সার্চ করলে তো আচ্ছা এটা না সার্চ করি না, আমরা এটা একটা সার্চ করি। ওকে, আমি বলি এটা হচ্ছে কি যে আপনার চাইনিজ যে মেডিসিন আছে, চাইনিজ কিছু মেডিসিন আছে, এটা হচ্ছে অনেক বেশি হেল্প করে যখন আমাদের ফেস প্যারালাইসিস হয়ে যায় আর কি। পেরিফেরাল ফেসিয়াল প্যারালাইসিস যখন হয়, আমাদের ফেস যখন হচ্ছে মুভমেন্ট করে না, বা এই জায়গায় যে নার্ভ আছে এগুলো ঠিকমতো কাজ করে না, যেমন আমরা বললাম প্যারালাইস হয়ে গেলে কি হাত একদিকে পড়ে থাকে, অর্থাৎ হাত কোনো মুভমেন্ট আমরা করাতে পারি না। কেন করাতে পারি না? কারণ কি? কারণ হচ্ছে এখানে দুই ধরনের নার্ভ থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এখানে এই নার্ভাস সিস্টেমগুলো অ্যাকচুয়ালি কাজ করে না, যেটাকে আমরা সিএনএস বলি এবং পিএনএস বলি। এটা যদি একটু অ্যাডভান্স টপিক আমি জানি, এটা হয়তো অনেকের কাছে যারা নাকি এই রেলিভেন্ট তারা হয়তো বুঝতে পারবে। আরেকটু সহজ করে বলি, যেমন ধরুন আমাদের মাথা বা হেড, যে আমাদের ব্রেন যেটা আছে, ব্রেন যে বলি এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা সিএনএস বলি। আর এইটার থেকে হচ্ছে আমাদের যে ব্যাকবন, যে মেরুদণ্ডর ভিতর থেকে সোজা হয়ে একটা গিয়েছে, সেটাকে আমরা স্পাইনাল কর্ড থেকে শুরু করে সুষুম্না কাণ্ড বলা হয় বাংলাতে, ওইটাকে বলে আমরা পিএনএস। ওই জায়গা থেকে বিভিন্ন জায়গায় চারপাশে হচ্ছে ছড়িয়ে গেছে সারা শরীরের প্রত্যেকটা, আমরা ফিঙ্গার বলি, প্রত্যেকটা অর্গান বলি বা শরীরের অঙ্গ বলি, প্রত্যেকটা জায়গায় এটা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা হচ্ছে আমাদের ব্রেন কন্ট্রোল করে। যার কারণে আমাদের পায়ের কোনো একটা কর্নারে যদি সামান্য পরিমাণে একটু খোঁচাও লাগে, আমাদের ব্রেন ইনস্ট্যান্ট কিন্তু বুঝতে পারে। কোনো এক জায়গায় যদি একটা মশা বসে, ইনস্ট্যান্ট আমাদের ব্রেনে সিগন্যালটা চলে আসে। ওকে, এটা কীভাবে চলে আসে? এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে চলে আসে। কোথায় চলে আসে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে আসে। তখন আমাদের ব্রেন প্রসেস করে যে ওইখানে কিছু একটা ঘটেছে, সো ওইখানে কিছু একটা করা লাগবে। তখন ইনস্ট্যান্ট আপনার হাতকে সিগন্যাল পাঠায়, তুমি হাত ওইখানে পাঠিয়ে দেয়, হাতকে ওইখানে থাপ্পড় দেয়, মশাটা হচ্ছে মারা যায়। জাস্ট একদম সহজ যদি বলি, যখন নাকি এই নার্ভগুলো কাজ না করে, তখন ওই যে হাত তো আমরা মুভমেন্ট করাতে পারি না, মানে নাড়াচাড়া করতে পারি না, বা হচ্ছে পা নাড়াচাড়া করতে পারি না, বা আমাদের ফেসে যদি এরকম প্যারালাইজ হয়ে যায় তখন আমরা ফেস মুভমেন্ট করাতে পারি না। যেমন এখন আমরা মুখ মুভমেন্ট করাতে পারি, নাক একটু নড়াচড়া করতে পারি, মাথা একটু নড়াচড়া করতে পারি, বাট আপনার যদি পেরিফেরাল এরকম হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, তখন এটা আমরা মুভমেন্ট করাতে পারি না, অর্থাৎ নাড়াচাড়া করাতে পারি না। এই হচ্ছে বিষয়টা। সাপোজ এখন আমরা চাই যে চাইনিজ কিছু ট্রেডিশনাল মেডিসিন আছে যেটা দিয়ে হচ্ছে এই জিনিসটাকে ট্রিটমেন্ট করা যায়। ওকে, সো এটার জন্য জাস্ট আমরা একটু লিখবো যে দেখেন, যখন আমরা সার্চ করলাম তখন অনেকগুলো হচ্ছে চলে আসছে। ওকে, আমরা এই জায়গা থেকে একটা ওপেন করি, এটা একটু ওপেন করে আপনাদের দেখাই। এটা হচ্ছে ফ্রন্টিয়ার্স, একটা হচ্ছে পাবলিশার। এটার উপর আমাদের একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন পাবলিশার নামে একটা প্লেলিস্ট করা আছে। ওইখানে যদি আপনি যান তাহলে ফ্রন্টিয়ার্স নামে একটা পাবলিশার দেওয়া আছে, ওইটার সম্পর্কে মোটামুটি ডিটেলসে বলা আছে, প্রায় 8 থেকে 10 মিনিটের একটা ভিডিও হবে মেবি। ওইটা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে পাবলিশার কি, এরপরও জার্নাল কি, পাবলিশার কি, আর ইন্ডেক্সিং কোম্পানি কি, এই সম্পর্কে ডিটেলসে হচ্ছে আমাদের থাকবে, বাট এখন না, এটা কিছুটা পরে আর কি। আমাদের লেকচার যখন শেষের দিকে চলে আসবে তখন এই বিষয়গুলো আমরা কভার করা ট্রাই করব। দেখেন, এটা হচ্ছে একটা আর্টিকেল, একটা রিসার্চ পেপার। প্রথমে আছে হচ্ছে এটার টাইটেল,
ওকে, এটা হচ্ছে টাইটেল। এরপর আছে হচ্ছে অথর নেম। নামগুলো একটু দেখেন, এটা হচ্ছে যেহেতু চাইনিজ নেম, যার কারণে নামগুলো একটু এরকম উদ্ভট টাইপের। জিলিন হোয়াং, এরপর হচ্ছে ইয়াথিং ঝাং। ওকে, ঝাং তাদের একটা বংশের নাম, এরপর লিউ একটা বংশ, লি একটা বংশ, এরকম আর কি। যেমন আমাদের বংশ আছে না, ওরকম আর কি। যাই হোক, সো যেমন আমাদের বংশে কি জমিদার আছে, তারপর খান আছে, চৌধুরী আছে, ফকির আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আছে, এরকম ওদের প্রায় 58 থেকে প্রায় 60টার মতো বংশ আছে আর কি, ওয়াং টং যেগুলো সবগুলো আর কি। এটা হচ্ছে অথর নেম, আর এটা হচ্ছে অথর অ্যাপ্লিকেশন। অথর অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায়? এই ধরনের যারা অথর আছে বা এই সকল অথর আছে, তারা যেই জায়গা থেকে পড়াশোনা করেছে অথবা তারা এখন বর্তমানে যেখানে কাজ করছে, যে প্রতিষ্ঠানে কাজ করছে, ওইটার নাম এইটা। যেমন আমি যখন নাকি ড্যাফোডিলে পড়তাম, তখন আমার অ্যাফিলিয়েশন কি থাকতো? থাকতো হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, তারপর থাকতো হচ্ছে আপনার ফ্যাকাল্টি নেম, ফ্যাকাল্টি অফ অ্যালাইড হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা 1204 বাংলাদেশ। ওকে, বা ঢাকা 1207 বা ঢাকা আশুলিয়া বাংলাদেশ, এরকম একটা থাকতো। এটা থাকতো আমার অ্যাফিলিয়েশন। এখন আমি যেখানে আছি, আমার অ্যাফিলিয়েশন আমি চাইলে বর্তমানে একটা ইউজ করতে পারি বা চাইলে আগেটা ইউজ করতে পারি। এটা ডিপেন্ড করে আর কি। আমি যদি আমার এই ল্যাবে কাজ করি বর্তমান যেখানে আছে, তাহলে এইখানকার নাম এটা হবে। আর আমি যদি ওইখানে যখন কাজ করি, তখন ওইখানকার নাম ওইটা হবে। এটা হচ্ছে আমাদের টাইটেল, পেপারের নাম। এরপর থাকবে হচ্ছে অথর নাম, এরপর থাকবে হচ্ছে অ্যাফিলিয়েশন। ওকে, এটা হচ্ছে একটা আর্টিকেলের ফরম্যাট। আমরা কি বলেছিলাম, একটা আর্টিকেলে মূলত 3টা ফরম্যাট থাকে। প্রথমে থাকে হচ্ছে অথর সেকশন, এটা হচ্ছে অথর সেকশন। এরপর হচ্ছে আর্টিকেলের যে মূল যে সেকশন আছে এটা, যেটাকে আমরা বলি বডি পার্ট। বডি পার্টের ভিতরে কি কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, মেথড থাকবে, মেথড বা ম্যাটেরিয়াল থাকবে, রেজাল্ট থাকবে, ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে। আর এরপর আর বেশ কিছু থাকতে পারে, তবে মোটামুটি এগুলো থাকে আর কি। দেখেন প্রথমে এখানে কি আছে, অ্যাবস্ট্রাক্ট আছে। আমরা মনে আছে অ্যাবস্ট্রাক্টে যখন ক্লাস নিয়েছিলাম, অ্যাবস্ট্রাক্ট কীভাবে লিখতে হয়? প্রথমে ব্যাকগ্রাউন্ড থাকবে, মেথড থাকবে, রেজাল্ট থাকবে, কনক্লুশন থাকবে, এরপর সিগনিফিকেন্স থাকবে। তবে ওইটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ছিল, সবগুলো ঠিক সেমভাবে যে আপনাকে ফলো করতে হবে বিষয়টা ওরকম না, তবে ম্যাক্সিমাম ওই আকারেই থাকে আর কি। কখনো কোন একটা অংশ আমাদের একটু বেশি লিখতে হয়, কখনো একটা অংশ কম লিখতে হয়, কখনো একটা কিছু এক্সট্রা অ্যাড করতে হয়, ওইটা ডিপেন্ড করে। যেমন আমরা যে আর্টিকেলটা দেখছি, এটা কিন্তু একটা সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল। ওকে, রিভিউ আর্টিকেল, ও আচ্ছা, আর এটা মেটা অ্যানালিসিস, দুইটা একসাথে করা আছে। আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখবেন সিস্টেমেটিক রিভিউ আর হচ্ছে মেটা অ্যানালিসিস নিয়ে আমাদের এখানে বেশ কিছু দেওয়া আছে, ব্লগ লেখা আছে। ওকে, এখানে আসার পর এখানে যাবেন, ব্লগে যাওয়ার পর এখানে যদি আপনারা লিখে সার্চ করেন, এই দেখেন মেটা অ্যানালিসিস লেখার নিয়ম, বিগিনার থেকে পাবলিকেশন পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাবেন। এটা আমরা 12 তারিখ এটা এখানে অ্যাড করেছে। এরপর এই যে সিস্টেমেটিক রিভিউ লেখার এখানে নিয়ম দেওয়া আছে। এরপর এখানে রিভিউ আর্টিকেল কীভাবে লিখতে হয়, রিসার্চ পেপার কীভাবে লিখতে হয়, রিসার্চ পেপার কেন রিজেক্ট হয়, রিসার্চ, তারপর হচ্ছে রিসার্চ গ্যাপ কীভাবে হচ্ছে খুঁজে বের করবেন। এখানে আর বেশ কিছু দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে একটু দেখতে পারেন। এরপর কোরসপন্ডিং অথর, এই যে দেখেন আমরা যেটা এখানে বলছিলাম আর কি, এখানে একজন কোরসপন্ডিং অথর থাকবে। কোনটা? এই যে এটা। কোরসপন্ডিং অথরের উপরে সবসময় একটা তীর চিহ্ন থাকবে, সরি তীর চিহ্ন, এটাকে স্টার আছে না, স্টার মার্ক বলে, এটা থাকে। অনেক সময় দেখা যায় যে এখানে একটা থাকে আপনার ইমেল করার জন্য, ইমেলের যে আইকন থাকে না, একটা মেসেজ, একটা বাক্সের মতো, ওইটা থাকে। ওকে, এটা দেখে বোঝা যায়। এখানে একটা জিনিস খেয়াল করেন যে প্লাস দেওয়া আছে দুইটাতে, এই দুইটা প্লাস দেওয়া মানে হচ্ছে এই দুইজনই অ্যাকচুয়ালি ফার্স্ট অথর, দুইজনের কন্ট্রিবিউশন সমান, যার কারণে হচ্ছে দুইজনকে বলা হচ্ছে কি, দুইজনে হচ্ছে ফার্স্ট অথর বা ইকুয়াল কন্ট্রিবিউশন। এটা খুব রেয়ার, নর্মালি এটা দেওয়া থাকে না, কারণ নর্মালি ফার্স্ট অথর থাকে, তারপর সেকেন্ড অথর থাকে। কিন্তু আপনি এরকম অনেক পেপার পাবেন যেখানে দুইটাই আছে, অর্থাৎ দুইজনই একসাথে ফার্স্ট অথর। ওকে, সো এটা বোঝা দেওয়ার জন্য তারা এখানে প্লাস দিয়ে এটা এখানে দিয়ে দেয়। এটাকে আর অনেকভাবে ডিনোট করা যাইতে পারে, ওইটা যদি আমরা অন্য কোনো এক্সাম্পল পাই তাহলে এটা আমরা দেখাবো। এখানে একটু সি মোডে যখন একটু যাবেন, এখানে সব অ্যাপ্লিকেশন দেওয়া আছে। যাই হোক, সো এটা আপনারা চাইলে একটু এক্সপ্লোর করতে পারেন। আমাদের ভিন্ন টপিক ছিল, আমরা এখানে চলে আসি আবার।
সো প্রথমে কি ছিল, তার টাইটেল থাকবে, এরপর অথর ডিটেলস থাকবে, অথর নাম থাকবে, অথর অ্যাপ্লিকেশন থাকবে, আর এখানে 1 1 2 2 3 3 যা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে তার অ্যাপ্লিকেশন নাম্বারটা বোঝাচ্ছে। যেমন এখানে যেটা আছে হারবিনের যেটা আছে এই ইউনিভার্সিটিটা হচ্ছে 3 নম্বর অথরের জন্য, যে ওনার জন্য হচ্ছে এটা। আর বাকি 1 1 এখানে যারা আছেন এটার জন্য হচ্ছে এই যে এটা, আর 2 এর জন্য হচ্ছে এটা, এই দেখেন 2, এখানে আছে 2, এখানে আছে 2, এই 3 জনের জন্য, আর এখানে আছে 2, এদের জন্য হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা। তো প্রথমে এখানে অ্যাবস্ট্রাক্ট থাকবে, এরপর ইন্ট্রোডাকশন যেটা আছে এটা থাকবে, এরপর ম্যাটেরিয়াল অ্যান্ড মেথড থাকবে। মেথড অ্যান্ড ম্যাটেরিয়াল ভিতরে আপনি যে স্ট্র্যাটেজি ফলো করে কাজ করেছেন ওইটা এখানে দিবেন। যেমন এটা যদি সিস্টেমেটিক রিভিউ দেওয়ার সময় আমরা জানি সিস্টেমেটিক রিভিউর ক্ষেত্রে কি প্রিজমা একটা ফরম্যাট আছে, এটা ফলো করে দেখি এখানে আছে কিনা। এই যে দেখেন এটা তার প্রিজমা একটা ফরম্যাট আছে, এই যে এটা তার প্রিজমা ফরম্যাটের ছবি মেবি, তার এই ফরম্যাটটা ফলো করে কাজ করেছে, এটা একটা মেথড। ওকে, এটা ফলো করে তারা কাজ করেছে। এরপর 2 গেল আমাদের, এরপর হচ্ছে রেজাল্ট সেকশন হচ্ছে এটা। রেজাল্টের পর দেখেন না, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যখন আপনার ফিগার দিয়ে হচ্ছে রেজাল্ট সেকশনটা দিতে হয়, আর এই ক্ষেত্রে হচ্ছে আবার নিচে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হয় যে এটার মানে কি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিগারের নিচে হচ্ছে ডিটেলসে দেওয়া আছে। আর এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফাইল, এটা অ্যাড করে দিতে হয়। এটাতে ক্লিক করলে তার যে অরিজিনাল যে র ফাইল আছে ওইটা আপনি এই জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। কারণ এই কাজটা করার জন্য দেখা গেছে তারা প্রায় 1000-এর মতো ডাটা কালেক্ট করেছে হয়তো, কিন্তু 1000 ডাটা বা 1000 ডাটার ইনফরমেশন এখানে তো অ্যাড করা পসিবল না, কারণ আর্টিকেল তো খুব ছোট হয়। তখন তার সাপ্লিমেন্টারি টেবিল হিসেবে বা ডাটা সেট হিসেবে তারা ওইটাকে আপলোড করে দেয়। আপনি চাইলে এটা ওই জায়গা থেকে দেখতে পারেন। যাই হোক, এটা নিজে নিজে একটু দেখবেন। জাস্ট আপনাদেরকে বোঝানো ট্রাই করতেছি যে একটা আর্টিকেল ফরম্যাটটা কেমন হয়। এরপর হচ্ছে ডিসকাশন হচ্ছে যে এটা আমরা ডিসকাশনটা পেয়ে গেলাম। এরপর এটা হচ্ছে কনক্লুশন। এরপর হচ্ছে লিমিটেশন। লিমিটেশনটা কেন গুরুত্বপূর্ণ একটু বলেন তো আমাকে। আমি বলেছি আপনাদেরকে অনেকবার, আমাদের প্রিভিয়াস কয়েকটা ক্লাসে বলেছিলাম এটা। লিমিটেশনটা গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ এই জায়গা থেকে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে যে রিসার্চ গ্যাপ। অর্থাৎ ইন ফিউচারে কেউ যদি কোনো কাজ করতে চায় তখন এই জায়গা থেকে তারা রিসার্চ গ্যাপ পাবে। ওকে, এই জন্য হচ্ছে এই জিনিসটা অ্যাড করা হয়। এরপর এখানে হচ্ছে অথর কন্ট্রিবিউশন দেওয়া আছে, এটা থাকতে হবে প্রত্যেকটা আর্টিকেলের ভিতর, কারণ কোন অথর কি কাজ করেছে ওইটা এখানে ডিটেলসে লিখে দিতে হয়, এটা অথর কন্ট্রিবিউশনের মধ্যে দিতে হয়। আর এটা হচ্ছে ডাটা অ্যাভেলেবিলিটি, এটা সবসময় থাকে বিষয়টা এরকম না, কিন্তু এটা অলওয়েজ থাকে, এই যে এটা। ওকে, যেমন এই যে তার সংক্ষিপ্ত যে নাম আছে তার প্রথম 2 অক্ষর মানে ওটা নিয়ে হচ্ছে, যেমন আমার নাম যদি হয় MD রেজাউল ইসলাম, তো আমারটা কি হবে MRI। ওকে, অনেক সময় ফুল নাম দেওয়া থাকে, অনেক সময় সংক্ষিপ্ত নাম দেওয়া থাকে, ডিপেন্ড করে আপনি কিভাবে দিতে চান। এখানে যেহেতু অনেক কিছু লিখেছে দ্যাটস ওয়াই তারা শর্ট নাম ইউজ করেছে। অর্থাৎ প্রত্যেকটা নামের যে প্রথম যে অক্ষর আছে লেটার আছে এটা তারা ইউজ করেছে। তারা কি কি কাজ করেছে এখানে তারা ডিটেলসে দিয়েছে। এটা হচ্ছে মূলত অথর কন্ট্রিবিউশন, এটা দিতে হয় আর কি আর্টিকেলের ভিতর। এরপর হচ্ছে ফান্ডিং। আপনি পেপারটা তো পাবলিশ করবেন, কিন্তু এটা তো এমনি এমনি পাবলিশ হবে না, তাই না? পেপারটা তো একটা জার্নালে সাবমিট করবেন, তখন জার্নালে একটা চার্জ আছে যেটাকে বলা হয় এপিসি। এপিসি মিনস হচ্ছে আর্টিকেল পাবলিশিং চার্জ বা আর্টিকেল প্রসেসিং চার্জ। এটা হচ্ছে একটা চার্জ যেটা পেপার পাবলিকেশন করার জন্য। আরেকটা হচ্ছে আপনি যে গবেষণাটা করেছেন আপনি আপনার ল্যাবে করেছেন, তখন তো ওইখানে আপনার একটা টাকা খরচ হয়েছে, রাইট? এই যে টাকাটা যে আপনার খরচ হয়েছে ওইটার জন্য কি আপনাকে কিছু দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আপনি এই টাকাটা মানে কোন জায়গা থেকে পেয়েছেন, কে আপনাকে টাকাটা দিয়েছে? এটা কি গভর্নমেন্ট কোনো ফান্ড ছিল, নাকি এটা কোনো ইউনিভার্সিটির ফান্ড ছিল? মানে কিভাবে আপনি ফান্ডটা পেয়েছেন এইটা খুব সুন্দর করে ফান্ডিং এর মধ্যে লিখে দিতে হবে। অ্যাগেইন সহজ করে বলি, পেপার পাবলিকেশন করার জন্য বা রিসার্চের কাজ করার জন্য 2টা আমাদের কস্টিং আছে। একটা হচ্ছে রিসার্চের কাজটা করার জন্য যেটা আপনি ল্যাবে খরচ করেছেন বা আপনি ফিল্ডে খরচ করেছেন, এটার জন্য একটা খরচ। 2 নাম্বার খরচ হচ্ছে যখন রিসার্চের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন এটাকে জার্নালে পাবলিশ করবেন। জার্নালে পাবলিশ করতে গেলে কিন্তু টাকা লাগে,
ওইখানে আরেকটা খরচ, এই দুইটা খরচ খুব সুন্দর করে ফান্ডিংয়ের ভিতরে উল্লেখ করে দিতে হবে। দেখেন এখানে বেশ কিছু প্রজেক্টের নাম দেওয়া আছে, কোন কোন প্রজেক্ট থেকে তারা টাকা পেয়েছে আর কোনগুলো তারা এখানে ইউজ করেছে। এরপর হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা আসলে কি, অথর যারা আছে তাদের থেকে মানে নিতে হয় যে তাদের কোনো কনফ্লিক্ট আছে কিনা বা তারা কি সবাই এগ্রি কিনা যে পেপার পাবলিশ করবে, তাই না? অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো একটা কাজ 90% করেছেন, করে আপনি চাচ্ছেন যে পেপারটা পাবলিশ করে দিবেন, করা যায়, এটা কোনো সমস্যা নেই। আরেকজন বলেছেন না, এটা আমরা আরও কিছু অ্যাড করব, তারপরে এটাকে আরও হাই ইম্প্যাক্টে পেপার পাবলিশ করব, তাই না? তখন তো আপনি পেপারটা পাবলিশ করতে পারবেন না, কারণ তার থেকে আপনাকে ডিক্লেয়ার নিতে হবে যে তিনিও অ্যাগ্রি করেছে পেপারটাকে পাবলিশ করার জন্য, রাইট? সেক্ষেত্রে সবার কাছ থেকে আপনি মানে এটা মানে অ্যাগ্রি তারা করেছে পেপারটা সাবমিট করার জন্য, পাবলিশ করার জন্য, এইটাই হচ্ছে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ কেউ বলবে না যে না আমি চাই না এই পেপারটা পাবলিশ হোক। ওকে, সবাই যখন অ্যাগ্রি করবে তখন আপনি এখানে খুব সুন্দর করে হচ্ছে বলে দিবেন ওকে এখানে কোনো কনফ্লিক্ট হচ্ছে নেই। এটা হচ্ছে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেড পার্ট। এরপর হচ্ছে জেনারেটিভ এআই স্টেটমেন্ট। এটা নর্মালি হচ্ছে লাগে না, উপরে যেগুলো বলে সেগুলো লাগে, কিন্তু এটা নর্মালি লাগে না। কারণ কি, আপনি যদি এখানে কোনো এআই ইউজ করে থাকেন, যেমন আপনি চ্যাটজিপিটি ইউজ করেছেন টু ইমপ্রুভ ইউর ইংলিশ, ওকে, সেক্ষেত্রে আপনি এখানে বলে দিতে পারেন যে আপনি চ্যাটজিপিটি ইউজ করেছেন, তার কত ভার্সন ইউজ করেছেন, এটা কি 3.5 ইউজ করেছেন, ফ্রি ভার্সন ইউজ করেছেন না কি ইউজ করেছেন, এটা আপনি এখানে বলে দিবেন। এরপর হচ্ছে আপনি যদি চ্যাটজিপিটি ইউজ না করে জেমিনি ইউজ করতে পারেন, ক্লাউড ইউজ করতে পারেন, গ্রক যেটা সেটা ইউজ করতে পারেন, মানুষ ইউজ করতে পারেন, এর পারপ্লেক্সিটি ইউজ করতে পারেন। এর ধরনের অনেকগুলো টুল আছে অনলাইন যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হচ্ছে। ডিপসিক আছে, এটা ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি কোনটা ইউজ করছেন, তার কোন জেনারেশনটা ইউজ করেছেন, কোন ভার্সনটা ইউজ করছেন, ওইটা আপনি এখানে বলে দিবেন। আর কেন ইউজ করছেন সেটা আপনি বলে দিবেন। বা আপনি এইটা করার জন্য যে কি বলে এটাকে, যে কনসেপ্ট, এটা কি আপনি জেনারেট করেছেন কোনো এআই দ্বারা কিনা, বা কন্টেন্টটা মেক করেছেন কোনো এআই দিয়ে কিনা, এই জিনিসটা খুব সুন্দর করে আপনাকে বলে দিতে হবে জেনারেটিভ এআই স্টেটমেন্ট এখানে। তার মানে বুঝতেই পারছেন এই পোর্শনটা এখন বর্তমানে যে পেপারগুলো আছে এগুলোতে আপনি পাবেন, কিন্তু 2020 সালের আগের যে পেপারগুলো আছে তখন নর্মালি কেউ এআই ইউজ করতো না, কারণ তখন নর্মালি এআই ওরকম মানে প্রচলনও ছিল না, কারণ সবগুলো তো এআই আসছে 2020-এর পরে, তাই না? 2021-22-এর দিক একটু একটু শুরু হয়েছে। এখন মোটামুটি সবাই এআই সম্পর্কে হচ্ছে জানে, আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে এর আগের যে পেপারগুলো আছে ওগুলোতে আপনি নর্মালি এই অপশনটা পাবেন না, খুব রেয়ার। বাট এখন এই জিনিসটা হচ্ছে পাওয়া যাচ্ছে, কারণ এখন যেহেতু অনেকে এআই থেকে হেল্প নিচ্ছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। এই হচ্ছে আপনার পুরো একটা আর্টিকেলের ফরম্যাট। আর একদম লাস্টে কি থাকবে, একটা রেফারেন্স লিস্ট থাকবে। দেখেন এখানে পুরো একটা আর্টিকেলের রেফারেন্স লিস্ট আছে, যতগুলো রেফারেন্স লিস্ট আছে এগুলো আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কিওয়ার্ড, এটা নর্মালি হচ্ছে আপনার ইসে থাকে, কি বলে, অ্যাবস্ট্রাক্ট আছে না, অ্যাবস্ট্রাক্টে ঠিক পরে থাকে কিওয়ার্ডস, বাট তার এটা শেষে অ্যাড করেছে। আর এটা হচ্ছে আপনার নিজের পেপারের সাইটেশন যদি বলি, এটা কত সালে এটা রিসিভড হয়েছে, 2025 সালে জুলাইয়ের 20 তারিখ। ওকে ওকে ওকে, দিস ইজ মাই বার্থডে। সো জুলাইয়ের 20 তারিখে হচ্ছে এটা রিসিভ হয়েছে। এরপর অ্যাকসেপ্ট হচ্ছে 17 অক্টোবর। তার মানে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 4 মাস। ওকে, 4 মাস থেকে প্রায় 3 দিন বাদ দিলে প্রায় তারা এই পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে। তারপর এটা পাবলিশ হচ্ছে 17-তে হচ্ছে অ্যাকসেপ্ট, এরপর প্রায় হচ্ছে 1 মাস পর হচ্ছে পাবলিশ হয়েছে। এটা কত ভলিউমে পাবলিশ হয়েছে, 16 তার ভলিউম 2025-এ। আর এটা এডিটেড বাই হচ্ছে যে উনি এটাকে মেবি উনি এডিটর হিসেবে ছিল। হ্যাঁ, এটা এডিটর হচ্ছে ইনি ছিল আর কি, কারণ যখন আপনি কোনো একটা পেপার জার্নাল সাবমিট করেন তখন এটা এডিটোরিয়াল বোর্ডের কাছে যায়, তখন তারা এটাকে প্রসিড করে ফার্দার। তারা চাইলে পেপারটাকে রিজেক্ট করতে পারে, তারা চাইলে পেপারটাকে আন্ডার রিভিউতে পাঠাতে পারে, সম্পূর্ণটা তিনি হ্যান্ডেল করেন। তো এটা হচ্ছে তার নাম, এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন। আর কোন কোন রিভিউয়ার তারা এটা রিভিউ করেছে তাদের নাম এখানে দেওয়া আছে। আপনাদের হয়তো বলেছিলাম যে রিভিউয়ারদের কীভাবে কী করতে হয়, আপনাদেরকে সম্ভবত মানে প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম, স্ক্রিনটা অফ করে, রেকর্ডিংটা অফ করে, রাইট, যদি ভুল না করে থাকি। এরপর হচ্ছে কপিরাইট, এখানে আপনি এখানে চাইলে অনেক কিছু লিখতে পারেন, যেমন আপনি যদি কোনো জায়গা থেকে কোনো কিছু ডিরেক্ট কপি করে থাকেন
তাদের থেকে কোনো পারমিশন নিয়ে থাকেন তাহলে ওটা আপনি এখানে ইউজ করতে পারেন, এখানে বলে দিতে পারেন। আর এটা হচ্ছে করসপন্ডিং অথর, এই যে দেখেন এখানে এই চিহ্নটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? কি বলেছিলাম যে স্টার মার্ক যদি থাকে এটা কার, এটা বোঝায় যে এটা করসপন্ডেন্স অথর বা করসপন্ডিং অথর। ওকে, এই যে তার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। তিনি হচ্ছে সুপারভাইজার। করসপন্ডেন্স অথর মানে কি? সুপারভাইজার, যার আন্ডার থেকে আপনি রিসার্চের কাজটা করবেন বা যার ল্যাবে থেকে আপনি রিসার্চের কাজটা করবেন। সো ওই মানুষটাই হচ্ছে করসপন্ডেন্স অথর বা করসপন্ডিং অথর। আর এই যে দেখেন যেটা আমি বলেছিলাম, এটার যে ক্রুশের মতো যেটা আছে, প্লাস চিহ্নের মতো ক্রুশ যে খ্রিস্টানদের মতো থাকে, ওইটা দ্বারা কি বোঝায়? ইকুয়ালি কন্ট্রিবিউশন, দেখতে পাচ্ছেন? এই যে ইকুয়ালি কন্ট্রিবিউটেড ইকুয়ালি এই কাজের জন্য, শেয়ার ফার্স্ট অথরশিপ। তার মানে একজন না, যে কজন আছে দুজনের যদি থাকে দুজনের ফার্স্ট অথর। তবে তিনজনও থাকতে পারে, তবে এটা খুব রেয়ার কেস, নর্মালি তিনজন থাকে না, দুজনই থাকে। দুজন খুব একটা থাকে না, আপনি 100টা পেপারের মধ্যে হয়তো 2টা 3টা 4টা পাবেন যারা ইকুয়ালি কন্ট্রিবিউশন করেছে, আর নর্মালি একজন যারা আছে তারা এটা কন্ট্রিবিউশন করে থাকে। আর ডিসক্লেমার হচ্ছে এটা, যাই হোক, এই হচ্ছে একটা আর্টিকেল এর পুরো স্ট্রাকচার বা ফরম্যাট। আপনি মোটামুটি যতগুলো আর্টিকেল এরপর দেখবেন সবগুলোর মধ্যে এই ধরনের একটা স্ট্রাকচার কিন্তু পাবেন। ওকে, কখনো কখনো কিছু কম পাবেন, কখনো কখনো কিছু এক্সট্রা পাবেন, ডিপেন্ড করে, কারণ সব আর্টিকেল তো একরকম থাকে না। কিছু আছে রিসার্চ আর্টিকেল, কিছু রিভিউ আর্টিকেল, কিছু আছে সিস্টেমেটিক রিভিউ, কিছু আছে মেটা অ্যানালিসিস, কিছু আছে দুইটা আবার কম্বাইন্ডলি করা আছে। এরপর আপনি হয়তো কিছু পাবেন বুক, কিছু পাবেন বুক চ্যাপ্টার। এরপর কিছু পেপার আছে যেটা শুধুমাত্র পার্সপেক্টিভ খুব ছোট হয়ে থাকে, কিছু কিছু পাবেন আপনার কমেন্টারি, কিছু আছে আপনার এডিটোরিয়াল, লেটার টু এডিটর, এরকম কিছু আপনি পাবেন করেসপন্ডেন্স, এরকম। যাক, এই যে টার্মগুলো বললাম এগুলোর অনেক কিছু বা ম্যাক্সিমাম বা সবগুলো হয়তো পেয়ে যাবেন আমাদের ব্লগের ওয়েবসাইটে, ব্লগে এখানে যাবেন, জাস্ট লিখে সার্চ করবেন, জিনিসগুলো হয়তো চলে আসবে আপনার সামনে। তো আপনি চাইলে একটু পড়ে নিতে পারেন, যেহেতু বাংলায় আছে লেখা, খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে, আই থিঙ্ক আপনাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমাকে কাইন্ডলি একটু বলেন তো আপনারা এই বিষয়টা একটু বুঝতে পেরেছেন কিনা, একটা আর্টিকেল স্ট্রাকচার বা ফরম্যাটটা কেমন হয়, দেন আমরা অন্য কোনো কিছু শুরু করব। এটা তো লিটারেচার টাইপ ক্লাস, মোটামুটি বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, জাস্ট আপনারা মানে একটু করলে হবে, তাই না? মানে এটা তো কঠিন কোনো কিছু না, মানে কি কি থাকে এই বিষয়গুলো একটু বুঝলেই যে বিষয়টা হচ্ছে অনেক কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটু শুরু করব যে কিভাবে একটা আর্টিকেল হচ্ছে লিখতে হয়। আজকে আমরা একটু শর্ট করে দেখাবো। একটা কাজ করি, আজকে হচ্ছে আমরা ওগুলো যদি দেখাইতে যাই তাহলে হচ্ছে ক্লাসটা বেশ লং হয়ে যাবে। একটা কাজ করি, ওইগুলো করার জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করি ওগুলো আমরা একটু ডিটেলসে দেখি, দেন নেক্সট ক্লাস থেকে আর্টিকেল রাইটিংটা ইনশাল্লাহ পুরোপুরি শুরু করব। এটা আপনাদের জন্য হয়তো বেটার হবে। আমি হচ্ছে আপনাদেরকে একটা ওয়েবসাইট ওপেন করি, কুইলবোট। এটা আমি যেটা ইউজ করি এটা হচ্ছে প্রিমিয়াম। আপনার এটা একটু দেখেন এর মধ্যে কি কি অপশন আছে, এরপর এটা আমরা একটু এক্সপ্লোর করব। আর হচ্ছে প্যারাফ্রেজিংটা কি এটা একটু ডিটেলসে বলবো। আর নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ হচ্ছে আপনাদেরকে পুরোপুরি আমি দেখাবো আর কি। নাহলে হচ্ছে, কারণ এটা যদি দেখাই এর সাথে অনেক কিছু আমাকে বলতে হবে, পাশাপাশি হচ্ছে রেফারেন্সিংটাও দেখাতে হবে, না হলে হচ্ছে অসম্পূর্ণ থাকবে আর কি। আপনারা জাস্ট এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো কাইন্ডলি একটু দেখেন আর কি, জাস্ট 30 সেকেন্ডস। ওকে, এখানে যে অপশনগুলো আছে শুধুমাত্র এগুলো একটু দেখেন। আই হোপ আপনারা দেখেছেন। এখন আমি একটু বলি, প্রথমত আমরা যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি, আপনি যদি আজকে থেকে আরো 6 মাস আগের কথা চিন্তা করেন, অথবা বাই দ্য ওয়ে আমাদের একদম প্রথম ভিডিও ইউটিউবে যেটা আমরা আপলোড করেছি সেটা কিন্তু এই সফটওয়্যার নিয়ে, ওকে, প্যারাফ্রেজিং। কারণ 2023 সালে আমি যখন মানে ভিডিও বানানো শুরু করি তখন আসলে ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও বানাবো, তখন তো অত ভালো জানতাম না। তখন ভাবছিলাম কি যে মানে ভাবছিলাম একটা সহজ একটা বিষয় নিয়ে ভিডিও বানাই, যেটা হচ্ছে মানে আমার জন্য খুব একটা কষ্ট হবে না, আমি মানে এটা পারবো আর কি বানাতে আর কি। একদম প্রথম তখনও আমাদের এত প্ল্যানিং ছিল না যে
জাস্ট শখের বশে হচ্ছে বানানো। তখন হচ্ছে আমরা এটা বানানো শুরু করি এই টপিকটার উপর, কুইলবোর্ড। একদম প্রথম ভিডিও। আপনারা যদি দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে যান, ওখানে একদম লেটেস্ট নামে একটা অপশন আছে, ওটা যদি সিলেক্ট করেন দেখবেন এই ভিডিওটা চলে আসছে। প্রায় 3 বছর হয়ে গেছে আর কি, হয়ে যাওয়ার কথা আর কি, আপলোড করেছে। তখনকার সময় যদি আপনার স্ট্রাকচারটা দেখেন দেখবেন সম্পূর্ণ আলাদা, কারণ তখন এই জায়গায় অনেকগুলো অপশন অ্যাড হয়নি। আর যেমন এখানে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে যেমন এআই ইমেজ জেনারেটর, এই অপশনটা তখন ছিল না। এরপর এআই চ্যাট সম্ভবত এটাও ছিল না। এরপর এখানে অনেক কিছু তখন ছিল না, বাট এখানে এখন অনেক কিছু অ্যাড হয়েছে। যাই হোক, এটা হচ্ছে একটা সফটওয়্যার বা আমরা ওয়েবসাইট যদি বলি বা টুল যদি বলি, অনলাইন টুল। এটা 2টা ভার্সন আপনারা ইউজ করতে পারেন। একটা ফ্রিতে ইউজ করতে পারেন, আরেকটা টাকা দিয়ে কিনে ইউজ করতে পারেন। আপনি যদি ফ্রিতে ইউজ করেন আপনি অনেক অপশন কম পাবেন, যে অপশনগুলো পাবেন ওইটা দিয়ে কাজ চালাতে পারবেন, বাট আপনার বেশ কিছু লিমিটেশন থাকবে। যেমন আমি এখানে চাইলে একসাথে প্রায় 1000 ওয়ার্ড প্যারাফ্রেজিং করতে পারি। আপনি যদি ফ্রিটা ইউজ করেন আপনি একসাথে চাইলে 1000 ওয়ার্ড করতে পারবেন, আপনি হয়তো 140টা 50টা মতো ওয়ার্ড করতে পারবেন প্যারাফ্রেজিং, একটা লিমিটেশন। আমি এখানে যা ইচ্ছা তা করতে পারি, কারণ এখানে হচ্ছে আমি ইমেজ জেনারেট করতে পারি, আমি এআই চ্যাট করতে পারি, সাইটেশন জেনারেট করতে পারি। এখানে যে ক্রিয়েট আছে অনেক কিছু আছে, যেমন এআই হিউম্যানাইজার আছে, এটা ইউজ করতে পারি। এরপর যদি একটু মরে যাই, মরে গেলে দেখেন এখানে ট্রান্সলেটর আছে, সামারাইজার আছে, গ্রামার চেকার আছে, এরপর প্লাজারিজম চেকার আছে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, এরকম ডিফারেন্ট অনেক অপশন আছে। বাট প্রবলেম হচ্ছে যদি আপনি ফ্রিটা ইউজ করেন এই অপশনগুলি হয়তো পাবেন না, আর পেলেও সেগুলো লিমিটেড। এখন আপনার কি করা উচিত? আপনার কি এটা কেনা উচিত নাকি হচ্ছে ফ্রিটা ইউজ করা উচিত? প্রথম কথা, আপনি যদি খুব কম কাজ করেন সেক্ষেত্রে আপনি কিনবেন না, আপনি ফ্রিটা ইউজ করবেন। কম কাজ করার অর্থ হচ্ছে মানে খুব কম কাজ, আপনি রেগুলার কাজ করেন, আপনার হয়তো কাজের জন্য সারা জীবনে 2টা 1টা 3টা পেপার হলে হয়ে যাবে, বা 4টা পেস্টার, বা হচ্ছে আপনি 6 মাস নিয়ে একটা কাজ করবেন, এরকম হলে আপনি ফ্রিটা ইউজ করেন, কোনো প্রবলেম নেই। বাট আপনি যদি আমাদের মতো রেগুলার কাজ করতে চান, সাপোজ প্রত্যেক দিন প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা, কখনো 6 ঘন্টা বা কখনো 7-8 ঘন্টা যদি কাজ করতে হয় প্রতিদিন, বা মাঝে মাঝে তো গ্যাপ যেতে পারে, সেক্ষেত্রে রেকমেন্ড হচ্ছে প্রিমিয়াম একটা কিনে নেবেন। সেক্ষেত্রে অনেক অপশন পাবেন, কাজের গ্রোথ বাড়বে, কিছু টাকা খরচ যাবে, তবে এটা খুবই কম, অরিড হওয়ার কোনো কিছু নেই। এ হচ্ছে প্রিমিয়াম আর ফ্রিটার মধ্যে পার্থক্য, আর কেন কিনবেন বা কেন কিনবেন না এই বিষয়গুলো। তো এটা যেহেতু প্রিমিয়াম, সো এখানে আমরা বেশ কিছু এক্সট্রা অপশন পাবো যেটা আপনি হয়তো অন্য কোথাও ফ্রিটা ইউজ করলে হয়তো পাবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম এখানে লেখাই আছে। যাই হোক, আমরা প্রত্যেকটা অপশন একটু দেখব আর এগুলো সম্পর্কে একটু কিছু বলার ট্রাই করব। আপনি যখন এখানে আসবেন, আসার পর একদম সিম্পল, আমাদের এখানে মেন কাজ কি জানেন? মেন কাজ হচ্ছে আপনার প্যারাফ্রেজিং করা বা সামারি করা, এই ধরনের কাজ করা। আর বাকি গ্রামারের জন্য অন্য সফটওয়্যার ইউজ করব, সিমিলারিটি চেক করার জন্য অন্য সফটওয়্যার ইউজ করবো। তো সবগুলো আমরা একটার মধ্যে করব না। আপনি এখানে যখন আসবেন, আসার পর মেইন কাজ কি, আপনি এখানে প্যারাফ্রেজিং করবেন। ওকে, সো এই অপশনটাতে চলে আসবেন। এখানে নিউ প্রজেক্ট আপনি চাইলে ক্লিক করতে পারেন, করে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করে ওইখানে কাজ করতে পারেন। এরপর এখানে একটা প্রজেক্ট আছে, এরপর প্যারাফ্রেজিং আছে, তো ধরে নিচ্ছে আপনি এটা কাজ করবেন। এরপর এই জায়গাতে গ্রামার চেক করতে পারেন, এআই ডিটেক্টর হিসেবে কাজ করে এটা করতে পারেন। এরপর প্লাগারিজম চেক করতে পারেন, হিউম্যানাইজার করতে পারেন। এরপর মোড়ে গেলে এখানে এআই যে চ্যাট আছে এটা পাবেন, এআই ইমেজ জেনারেটর আছে এটা পাবেন, ট্রান্সলেট করতে পারবেন ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে সামারিজ করতে পারবেন, অর্থাৎ বড় একটা কিছু থাকলে ওইটাকে ছোট করে সামারি করা যাবে এখানে। এরপর এখানে সাইটেশন জেনারেটর করতে পারেন, সো এগুলো আমাদের লাগে না নর্মালি। তো যেটার জন্য লাগে ওইটা আমরা একটু বলি। মেইন কাজ কি, এখানে আসবেন, আসার পর প্যারাফ্রেজার আছেন, এটাতে ক্লিক করলে এইরকম একটা অপশন পাবেন। অপশন পরপর আপনি চাইলে এখানে পেস্ট করতে পারেন, চাইলে এখানে টাইপ করে লিখতে পারেন, চাইলে এখানে একটা ফাইল আপলোড করতে পারেন। তবে ধরে নিচ্ছে আপনি এখানে পেস্ট করবেন, ওকে, যেটা সবচেয়ে ভালো। সাপোজ কোনো একটা কিছু আপনি এই জায়গাতে কপি করেছেন,
এই যে এটা থেকে আপনি এটুকু কপি করেছেন। এখন এটা তো আপনি সরাসরি, আচ্ছা আমি এটা কপি করে দেখাই। এটা তো সরাসরি আপনি ইউজ করতে পারবেন না। না পারার কারণে সাপোজ এটা আপনি কপি করে এখানে দিয়েছেন। দেওয়ার পর দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। কি অপশন? এখানে ফ্লুয়েন্সি আছে, হিউম্যানাইজ আছে, ফর্মাল আছে, একাডেমিক আছে, এরপর সিম্পল আছে, ক্রিয়েটিভ আছে। মোডে যখন যাবেন তখন এখানে আপনি কি চান, এক্সপান্ড চান, কাস্টম এখানে আপনি মানে ফিক্সড করে দিতে পারেন। এখানে যতগুলি ওয়ার্ড আছে এই ওয়ার্ডটাকে আপনি কতগুলো ওয়ার্ডের ভিতরে চান এই জায়গা থেকে কাস্টম করে দিতে পারেন। ওকে, এখানে আর বেশ কিছু জিনিস হচ্ছে করা যায়। এখানে হচ্ছে আপনার সিনোনিমস আছে, সিনোনিমস কত পার্সেন্ট চান এটা, নাকি আপনি আরো বাড়াতে পারেন এই জায়গা থেকে, বাট আমি চাই যে আপনি এইটাই রাখেন। ওকে, এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজটা করা যায়। এখানে তো আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের নাম দেওয়া আছে, আর এখানে হচ্ছে সেটিং আছে, ফিডব্যাক আছে, যাক এগুলো লাগবে না। ওকে, এটা ডিলিট করে দিই। এখানে আসার পর অলওয়েজ আপনি যেটা করবেন মানে ফিক্সড করে রাখবেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা আছে এটা রাখবেন। আপনার যদি ভিন্নটা দরকার হয় আপনি চেঞ্জ করতে পারেন, তবে আর্টিকেল লেখার জন্য আমাদের সাজেশন হচ্ছে কোনটা রাখবেন, স্ট্যান্ডার্ড যেটা আছে এটা রাখবেন। ওকে, একাডেমিক বা ফর্মাল কোনো কিছু দেওয়ার দরকার নাই। আপনি দরকার হলে সেটা করেন ভিন্ন বিষয়, বাট আর্টিকেল লেখার জন্য রেকমেন্ড হচ্ছে কোনটা, স্ট্যান্ডার্ড যেটা আছে এটা ফিক্সড করে এখানে রাখা। এরপর সিনোনিম যেটা আছে এটা এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটা এখানে থাকবে। এটা কখনো বাড়াবেন কমাবেন না, সেক্ষেত্রে অনেক বেশি সিনোনিমস হয়ে যাবে, আর্টিকেলের মিনিং চেঞ্জ হয়ে যাবে, আপনি এটা ধরতে পারবেন না যেহেতু আপনার ফার্স্ট টাইম বা ফ্রেশার। সো ওইটা করা যাবে না। এখানে টোটাল ওয়ার্ড কতগুলো আছে, 49 নাম্বার অফ ওয়ার্ডস হচ্ছে এখানে আছে। ওকে, এমন একটা অবস্থা থাকবে। এরপর আপনি এখানে জাস্ট যদি প্যারাফ্রেজিং এ ক্লিক করেন দেখবেন এখানে এটা শো করবে রেজাল্টটা। প্যারাফ্রেজিং মানে হচ্ছে রিরাইট করা, অর্থাৎ এখানে যে লেখাটা আছে এখানে ঠিক সেম লেখাটাই থাকবে, শুধুমাত্র তার স্ট্রাকচারটা চেঞ্জ হবে। একটু ওয়েট, নেটওয়ার্কে প্রবলেম করছে হয়তো। দেখেন এখন হয়েছে। দেখেন এখানে যে কথাগুলো বলা হয়েছে এখানে ঠিক সেম কথাটাই বলা হয়েছে, কিন্তু দুইটার স্ট্রাকচার কিন্তু ভিন্ন, বাট দুইটার মিনিং সেম। ওকে, আর এখানে রেড কালার যেটা দেওয়া আছে এটার মানে হচ্ছে ওই ওয়ার্ডটাকে চেঞ্জ করা হয়েছে, আর নীল কালার মানে হচ্ছে ওই ওয়ার্ডটাকে চেঞ্জ করা হয়নি, সেম আগেরটাই আছে। যেমন এই যে এখানে দেখেন, আপনি যদি রেড কালারটাকে যদি চান আরও চেঞ্জ করতে, মানে সিনোনিমস ইউজ না করে অন্য আরেকটা সিনোনিমস ইউজ করতে, জাস্ট ওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেটা আপনার লাগে জাস্ট ওটাতে ক্লিক করবেন তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তবে নর্মালি ওরা যেটা দেয় সিনোনিমস ওইটাই সবচেয়ে ভালো সিনোনিমস, বাট আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে ছিল কি, এটা কোন সেন্টেন্স, কারো কি মনে আছে এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে আমরা বাট ইউজ করেছি, অ্যান্ড বাট যখন ইউজ করি এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বাট তারা এটা কি ইউজ করেছে, এটা তারা একটা ইউজ করেছে সেন্টেন্স, তিন রকমের আছে না, কি কি? একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারা এটা ইউজ করেছে কি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছে। দেখেন এখানে অল দো ইউজ করেছে, অল দো মানে কি দো, অল দো, ইফ বা কন্ডিশনাল, এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো ইউজ করা মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর বাট অ্যান্ড ইউজ করা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেটা আমরা বলেছি যদি তারা সিম্পল ইউজ করে সেক্ষেত্রে কমপ্লেক্স বা কম্পাউন্ড তারা করে দিবে, তাহলে সেন্টেন্সের প্যাটার্ন সেম থাকবে, সেন্টেন্সের মিনিং সেম থাকবে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যাবে। এখন এইটা লেখা যে কথা এটা লেখা একই কথা, কিন্তু দুইটা সেম লেখা না, এটা অন্য আরেকজনের লেখা আর এইটা হচ্ছে আপনার নিজের লেখা। তাই আপনি আপনার পেপারে আপনার নিজের লেখা যেটা এটা ইউজ করবেন, আর এইটা রেফারেন্সটা ইউজ করবেন। ওকে, অর্থাৎ যে জায়গা থেকে ইনফরমেশনটা নিয়েছেন তার রেফারেন্সটা হচ্ছে ইউজ করবেন। এটাই হচ্ছে মূলত আপনার প্যারাফ্রেজিং করা, অর্থাৎ মিনিংটা সেম থাকবে, তার অর্থটা ডিফারেন্ট হবে। ওকে, আমাকে একটু কাইন্ডলি বলেন তো এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? এখানে রেফারেন্সিংটা কিভাবে করবো বললেন, বিষয়টা ঠিক বুঝলাম। ভাইয়া ওই যে রেফারেন্সটা হচ্ছে আমার নেক্সট ক্লাসে দেখাবো আর কি। ওকে, ওই যে আমাদের ওই যে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ওই যে আমার এন্ড নোট সফটওয়্যার আছে তো,
এন্ড নোট সফটওয়্যার দিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। এইটাও আমি এই যে আজকে যেটা দেখালাম এটাও ইনশাল্লাহ দেখাবো নেক্সট ক্লাসে আর একটু ডিটেলসে। কিন্তু তখন যে রেফারেন্সিংটা কিভাবে করতে হয় ওইটা আমরা এই সফটওয়্যারতে দেখাবো আর কি। ওকে, সো ওইটা দেখাতে গেলে এখানে অনেক কিছু চলে আসবে, তো ক্লাসটা অনেক লং হয়ে যাবে, আপনাদের কাছে বোরিং লাগবে। জাস্ট এইটুকু তো বুঝতে পারছেন তাই না, প্যারাফ্রেজিংটা কি আর কোন টুল ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা ক্লাস এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাস থেকে আমরা প্যারাফ্রেজিং থেকে শুরু করে রেফারেন্স ইনপুট দেওয়া বা আর্টিকেল রাইটিং এই সেকশনটা মেনলি আমরা দেখাবো। ওকে।